আমাদের সাথে আসিফ নজরুল যোগ দিলেন। উনি তখন থরথর করে কাঁপতেছে। কখন থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন? আমার দরকার হচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে উঠানো মানুষকে। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জামাতের সরকার তো মাব্বাজের সরকার। ওরকম কোনো পরিচিত মুখ ছিল না। শেখ হাসিনা রক্তের গঙ্গায় বাংলাদেশ ভাসিয়ে দিবেন। জুলাই আন্দোলনের মাঠের কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও আরও নানাভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত ছিলেন। তাদের মধ্যে একদল ছিলেন যারা ছিলেন দেশের বাইরে। তাদের মধ্যে থেকে অনেকেই অনেক দিন থেকেই এই অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত ছিলেন, আর জুলাই আন্দোলনে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়েছিলেন। তারা নানাভাবে নেটওয়ার্কিং করে নানা ধরনের ভূমিকা পালন করেছেন। আমাদের আজকের অতিথি তাদেরই একজন, তিনি শাহেদ আলম। আপনারা সবাই তাকে নিশ্চয়ই চেনেন। আপনি আমাদেরকে একটু যদি বলেন যে সেই কখন থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন এবং কিভাবে হলেন? আপনাকে অনেক ধন্যবাদ। জুলাইয়ের যে রক্তস্নাত আন্দোলন, সেইটাতে ভূমিকা রাখা এবং উদ্বুদ্ধ করা মানুষকে, এইটি আমি মনে করি যে ধরেন আমার ২০১৪ সাল থেকে, বিশেষত ১৪ ইলেকশনের পর থেকে যে তৎকালীন যে সরকার, তাদের যে একনায়কতান্ত্রিক রাষ্ট্র প্রচার এবং ভোট ব্যবস্থাকে ভুলণ্ঠিত করার যে কর্মকাণ্ড, সেইটার যে ধারাবাহিক প্রতিবাদ আমি নানানভাবে করতাম নতুন মিডিয়ার সাহায্য নিয়ে। ইউটিউব এবং ফেসবুকে। ইউটিউবে তখন আপনারা জানেন যে পলিটিক্যাল কনটেন্ট ছিল না। তো পলিটিক্যাল কনটেন্ট, মানুষকে পলিটিক্যালি সচেতন করার কাজটা ইউটিউবে যখন আমি শুরু করলাম ২০১৭ সালের পর আনুষ্ঠানিকভাবে, ১৫ পর্যন্ত তো আমি প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায় ছিলাম। জুলাই আন্দোলনটা আমি মনে করি যে আমার এই দীর্ঘ প্রায় ১ দশকের বেশি সময় ধরে যে অ্যাক্টিভিজম, একটা বড় মাইলফলক এবং আমি বড় অর্জন মনে করি। এই কারণে মনে করি যে এইটা এমন না যে ধরেন হুট করে শুরু করেছিলাম, এমন না। এইটা ওই ধারাবাহিকতা ছিল। ২০১৪ সাল থেকে যেই ক্ষোভ, পঞ্জীবিত ক্ষোভ, এবং ২০১৭, বিশেষত ২০১৮ কোথাও সংস্কার আন্দোলন, বাচ্চাদের যে নিরাপদ সড়ক আন্দোলন, ২০১৮ নির্বাচন, এইটার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা একটা মোক্ষম সুযোগ খুঁজছিলাম যে কোথায় মানে রাজনৈতিক আন্দোলন দিয়ে সরকারকে অতটা কাবু করা যাচ্ছে না। তো অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে মূল টার্গেট তো সরকারকে করা, মানে দুর্বল করা এবং তাকে উৎখাত করা, পতন করা, মানে একটা জবাবদিহিতামূলক সরকার নিয়ে আসা, ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্রে ফিরিয়ে আনা। তো সেই জায়গায় অরাজনৈতিক আন্দোলন বলতে আমাদের সামনে আসলো ওই কোটা সংস্কার আন্দোলন, বাচ্চাদের মুভমেন্ট, আর নির্বাচন ২০২৪। আমরা তো কোনো কিছুই করতে পারছিলাম না। তো যখন ২০২৪-এর জুলাই আসলো, নির্বাচনের ৬ মাস পরে, আপনাকে দেখতে হবে সময়টা। নির্বাচনের আগেও যখন আমরা কথা বলছি, আমি বারবার বলছি, নো, দিস ইজ নট ইলেকশন, এটা একপাক্ষিক ইলেকশন হতে পারে না, এটা আমি দামি নির্বাচন হতে পারে না। তো যখন নির্বাচনটা হয়েও গেল এবং ওই জয় সেলিব্রেট করা হলো, তখন এইটা ছিল আমাদের একটা সর্বোচ্চ অনাস্থার জায়গা। তো আমরা সুযোগ খুঁজছিলাম যে কিভাবে একটা অরাজনৈতিক চেহারার কোনো আন্দোলন দানা বাঁধে। তো যখন দেখলাম যে এটা দানা বাঁধছে, তখন আমরা সর্বস্ব নিয়োগ করলাম। এবং সেই সময় আমার অ্যাক্টিভিজমের কাজ ছিল যে ওই বোধটা মানুষের মধ্যে তৈরি করা, ছাত্রদের মধ্যে তৈরি করা যে না, সম্ভব, পারবা। কারণ কোনোভাবেই আমরা এই পারছিলাম এই না। এই এই জায়গাটায় আমার আরেকটু জানার আছে। সেটা হচ্ছে যে আন্দোলনটা শুরু হলো। হ্যাঁ। তখন এই আন্দোলনটাকে আপনি বা আপনার অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে এটাকে সমর্থন করলেন, যেটা আপনি চাচ্ছিলেন সেই দিকে। হ্যাঁ। মানে এটাকে আপনি কাজে লাগালেন হ্যাঁ। বা আপনারা কাজে লাগালেন। হুম। কিন্তু আন্দোলনটা শুরু করার ক্ষেত্রে কি কোনো ভূমিকা আপনারা রেখেছিলেন? দেখুন, আমি বারবার আমি বলছি যে ২০১৭-১৪ থেকে আমার কাজ, বাট ১৭ থেকে আমার বাংলা ইনস্টিটিউটের কাজ। আমি তখনও বলে গেছি বারবার যে আমি কথা বলার মধ্য দিয়ে আমি চাই না ১,০০,০০০ মানুষ তৈরি হোক। আমি চাই ১০ জন মানুষ তৈরি হোক, কিংবা ১০০ ছেলেমেয়ে তৈরি হোক, যাদের ভিতরে এই বোধ তৈরি হবে এবং তারা সংগঠিত হতে পারবে। তখন নুরু, রাশেদ, এদেরকে আমি তো প্রকাশ্যেই বলি যে আমি আমার দৈনন্দিন আয়ের একটা অংশ দিয়ে হইলেও আমি তাদেরকে প্রতিনিয়ত সমর্থন করে গিয়েছি গোপনে, যে তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাও। এই ছেলেমেয়েগুলো, জুলাইয়ের যে ছেলেমেয়েগুলো আমাদের সামনে এসেছে, এদের অনেকের সাথে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ ছিল, তারাও যোগাযোগ রাখত। এখন কাজে লাগানোর যে বিষয়, সেটা হলো আমরা তো জানতাম না যে এদের দিয়েই আমাদের সরকার পতন কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সমর্থ হবে, এবং তারা তো সেই দাবি করেও নাই কখনো।
তারা তো বলেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো আমরা তখন এটাও মেনে নিয়েছি যে আসলেই তো আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। সো তোমরা এটার প্রতিবাদ করতে থাকো। এইটার আল্টিমেট ফলাফল কি আসবে তখনও আমরা জানতাম না। এজন্য আমি আমার ভিডিওগুলো শেয়ার এই যে করি এখন। স্লোগানটার কথা আপনি তুললেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই হ্যাঁ, স্লোগানটা তো দিয়েছিল আন্দোলনের হ্যাঁ। শুরুর দিকে তারা। এইটা আমি প্রশ্নটা করেন আমি বলি ওইটা আমি শেষ করি যে আমরা তো জানতাম না এটার পরিণতি কি হবে। যখন আবু সাঈদ, ওয়াসিমরা মারা গেল, ওইদিনও তো আমরা শেখ হাসিনার পদত্যাগ দাবি করতে পারিনি। তাই না? ওইদিনও আমরা বলছি এটা কেন হচ্ছে? এটা কেন বা ওই হবে? হত্যাকাণ্ডের বিচার চাওয়া হ্যাঁ, হতো। আমরা বিচার চাই এবং তারাও তো পদত্যাগ দাবি করে নাই। কিন্তু যখন আমি বিশ্বাস করতে শুরু করলাম যে ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ে মরে তখন এই রাজনীতি অন্যদিকে বাঁক নাই। এইটাই দিস ইজ দ্য টাইম। তখনও আমাদের তথাকথিত অনেক ইনফ্লুয়েন্সাররা বলছে এটা ভারতের আন্দোলন, ভারতের এটা সেটা। কিন্তু আমি বিশ্বাস করে গিয়েছি যে না এটাই হবে এবং আমি ওই বিশ্বাসটা সংক্রামক করার চেষ্টা করেছি। আমি মনে আছে আমার যখন সবাই লাল পতাকা ওই প্রোফাইল লাল করলো, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, রক্তলাল। সময় এসেছে বাঁধন ছাড়ার। এরকম। তো সেইটা আমার গুজবাম হয় এগুলো শুনলে। তো আমার এই কথা বলার কাজ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলে এই বোধ জাগ্রত করা যে তোমরা লেগে থাকো, এবার আর এই সুযোগ নাই। এবার তাকে যেতেই হবে। সেইজন্য আমি এই যে যুক্ত হওয়ার যে প্রেক্ষাপটটা আমি বলছি যে আমরা এভাবে উদ্বেলিত করেছি। হ্যাঁ, আমি সরাসরি হয়তো মাঠে আন্দোলন করিনি। মাঠে আমি পতাকা নিয়ে আসিনি, স্লোগান দেইনি। কিন্তু আমি মনে করেছি আমার এই কাজের মধ্য দিয়ে আরও ১০০ জন, ওই যে বলছি যে ১০ জন থেকে ১০০ জন তারুণ্য তৈরি করা, যারা এটাকে ট্রান্সফর্ম হবে এই বোধটা যাদের ভিতরে, তারা তো ঠিকই গিয়েছে এবং আমি এখনও রাস্তাঘাটে যাই, যখন হাঁটি, আমাকে মানুষ বলে যে, "আপনার ওই যে কথাটা মনে হয়েছিল যে না শেখ হাসিনা বাইনারি ভুলের ফাঁদে তাকে যেতেই হবে।" ওইটা আমাকে দারুণভাবে উদ্বেলিত করেছিল। তো আমি আমার অংশগ্রহণ বলতে আমি দেখি যে আমার ক্রেডিট অতটুকু জায়গায় যে আমি আরও অনেকের মতো আমি আমার সামর্থ্য দিয়ে, আমার কথার জাদু দিয়ে, উপস্থাপনার শৈলী দিয়ে আমি কিছু মানুষকে উদ্বেলিত করতে পেরেছিলাম। ওকে, এটা আমরা আরও শুনবো যে কখন থেকে কিভাবে আপনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন বা ভূমিকা রাখা শুরু করলেন সেটি শুনবো। তার আগে একটু আগে আপনি একটা স্লোগানের কথা বললেন, হুম। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগানটা আন্দোলনে দেওয়া হয়েছিল। হ্যাঁ। পরবর্তীকালে আন্দোলন সফল হওয়ার পরে আমরা আবার দেখেছি যে বঙ্গবন্ধুর উপরে আবার আক্রমণও হয়েছে। তো দুটো তো মিলছে না। হুম। অনেকে সমালোচকরা বলেন যে ওই স্লোগানটা আসলে ছিল আসলে একটা কৌশল। মানে এটা এই ব্যাপারে আপনার কি মনে হয়? কৌশল তো অবশ্যই ছিল। আমি এটা অস্বীকার করছি না। কিন্তু আপনাকে দেখতে হবে এটার পুরোটার মধ্যে চাতুরতা ছিল না। আপনি কি দেখেন জুলাই আন্দোলন শুধুমাত্র শেখ মুজিবকে ঘৃণা করে এমন লোক দ্বারাই সংগঠিত হয়েছিল? না আপনাদের মতো আরও অনেক লোক, আমি তো অনেক আওয়ামী লীগারকেও চিনি যারা শেখ হাসিনার মাফিয়া শাসন ব্যবস্থায় অতিষ্ঠ ছিল। দে ওয়ার ওয়ার্নিং চেঞ্জ যে না এভাবে হয় না। আমি তো বললে অনেকেই রাগ করবে। আমি তো সম্মিলিত সাংস্কৃতিক জোটের যিনি সভাপতি নাসিরুদ্দিন বাচ্চু, উনি শেখ হাসিনাকে সমর্থন করেছেন। কিন্তু উনার মেয়ের স্ট্যাটাস তো আমি নিজে আ শেয়ার করেছি। যে না এইভাবে মুক্তিযুদ্ধের কথা বলে তুমি আমার তারুণ্যকে নিষ্পেষিত করতে পারো না। তো যেদিন আ প্রোফাইল লাল হয় আজকে মানে সাংবাদিক জয় মামুন অবশ্যই সে আওয়ামী লীগ সাথে তার সম্পৃক্ত থাকতে পারে। কিন্তু আমি তো তার স্ট্যাটাসও ঐদিন স্ক্রিন করে আমি পড়েছি। যে এমনকি জয় মামুনও বলেছে যে এক এমন লাল, এই লাল আমরা আর এর আগে কখনো দেখিনি। তার মানে আওয়ামী লীগের অনেক মানুষ সেই সময় তারা আমাদের সাথেও ছিল। এই সাথে আমরা বৃহত্তর জনগোষ্ঠী না হলে তো শেখ হাসিনার পতন ঘটাতে পারতাম না। এইজন্য আমি বলছি এটার মধ্যে পুরোটা চাতুরতা ছিল না। এটার সত্যতা ছিল যে সব দলমত নির্বিশেষে মানুষ এসে জয়েন করেছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে ক্ষোভটা যে কোথায় পড়েছে। গত ১৭টা বছর শেখ মুজিবকে দেবতা বানানোর নামে রাস্তায়, রাস্তায়, মোড়ে, মোড়ে যেসব স্ট্যাচু বানানো হয়েছে, সেগুলো একটা সামগ্রিক ক্ষোভের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যেটা ওই ৫ আগস্টে ডিমলিশ হয়ে গেছে মানুষের সম্মিলিত ক্ষোভে। সেই পর্যন্ত কিন্তু আমি ব্যক্তিগতভাবে এইটার বিরোধিতা করি নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দাঁড়ায় গেছি ঐদিন যেদিন ৩২ ভাঙতে গেছে। আমি বলছি, "নো, দিস ইজ নট দ্য ওয়ে তুমি ইনসাফ কায়েম করবা। এসে আমাদের ৩২ ওকে, এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা পার্ট, ভাঙতে যেও না।" আমার আগে কেউ ৩২ ভাঙার বিরোধিতা করে নাই। তখনও
বাট আমি আবার এটাও স্পষ্ট বলি, ওইটা বলার কারণে আমাকে বলে সফট আওয়ামী লীগ আর বলে অনেকেই। কিন্তু যারা 2014-15 সাল থেকে আমাকে চিনে জানে, ইভেন আপনারা আমার সম্পাদক হিসেবে আমার অ্যাক্টিভিজম কর্মকাণ্ড যারা দেখছেন বুঝবেন আমি কিভাবে রেগুলাসলি কথাপত্র বলে গেছি। কিন্তু আমি যেটা চেয়েছি সবসময় মানে বৈষম্যহীন, আমার তো স্লোগান, আমি তো বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তো সেক্ষেত্রে আম আমার মুক্তিযুদ্ধকে অবমাননা করে ৭১কে ডিমিনিশ করে যেটা তারা চাইছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, সেটার বিরুদ্ধেও তো আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে। আপনারা ঠিক কিভাবে কাজ শুরু করলেন এবং কিভাবে ফাংশন করতেন? এইটা ফাংশনটা করতাম, নেটওয়ার্কটাও মানে এমন না যে খুব আমরা আমাদের কোনো যেমন জুলাই আন্দোলনের কোনো কংক্রিট নেতৃত্ব ১ম দিকে আমরা খুঁজে পাই নাই। পরে আস্তে, আস্তে জানলাম যে সমন্বয়ক নামক একজন আছে এবং সেখানেও নানান রকম বিভ্রান্তি ছিল। আপনারা জানেন যে হাসনাত সাজিদকে নিয়ে একরকম কথা বলা হয় যে তারা দে ওয়ার সার্ভিং শেখ হাসিনাস পার্ট আরকি। আবার অন্যদিকে আরো ওই যে কাদের যেটার অভিযোগ এনেছে। কিন্তু দেখতে হবে যে ওই সময় ছাত্রদল একটা বিগ রোল প্লে করেছে। আবার শিবিরের যারা রোল প্লে করেছে পেছন থেকে, কিন্তু সামনে থেকে তারা ঠিকই ছাত্রলীগের পেটোয়া বাহিনীর অংশ হয়ে ছাত্রদের নির্যাতন করেছে। এ ধরনের নানান ফ্র্যাকশন যুক্ত হয়ে একটা জায়গায় এসেছে। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলছিলাম, তাদের মধ্যেও আমাদের সমস্ত দূরত্ব, বৈরিতা, এগুলো তখন আমরা মিনিমাইজ করে একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ হলাম যে না, আমাদের এখন মূল ফোকাস শেখ হাসিনাকে যেতে হবে। বৈরিতা আমি কেন বলছি? বলছি এই কারণে যে আমাদের এই আম এম ওয়ে নিয়ে নানার ভিতরে দ্বন্দ্ব ছিল। যেমন আমি স্পষ্ট একটা গল্প মনে করি। এটা পাবলিকলি জানে না। যেমন আমাদের ওই সময় ছাত্রদের পক্ষে যারাই দাঁড়াচ্ছে তাদেরকে আমরা হিরো প্রায়োরিটাইজ করার চেষ্টা করছি। মনজুর আল মতিন আমার সহকর্মী চ্যানেল 24 এর। সে যখন পুলিশের সামনে যেয়ে বাধা হয়ে দাঁড়ালো, ওইটা এবং হাইকোর্টে সে রিট করলো। ও ফরমাল রিট করলো। দ্যাট ওয়াজ এ ভেরি সিগনিফিক্যান্ট ইভেন্ট। তো তার বাবা জাস্টিন মতিন সাহেব আমাকে ফোন দিলেন। বললেন যে, "ছেলেটা এগুলো করছে। বাবা আমার কোনো ক্ষোভ নাই। মানে আমি চাই যে সে এগুলা করুক। হ্যাঁ, তোমরা একটু দেখে রাখো।" এই টাইপের আলোচনা। উনি তখন আমেরিকাতে ছিলেন। তো আমি দেখলাম যে আম মনজুর আল মতিনের যে রোল, তাকে ডিমিন করার জন্য আমাদের এক প্যারিস নিবাসী এক ইউটিউবার একটা ভিডিও ছাড়লেন। ও ওই যে তখন সুশীলদের মধ্যে থেকে কিছু সিনিয়র মেম্বাররা মিলে একটা গণকমিটি করার করলেন। সেখানে মনজুর আল মতিনের বাবা জাস্টিস মতিনকে রাখলেন। সেইটাকে উনি ধুয়ে দিলেন। তখন আমি তাকে বললাম যে, "হাউ কুড ইউ ডু দ্যাট? আমার মনজুর আল মতিন ইজ এ কি রোল আমাদের এই আন্দোলনে? আপনি তার বাবাকে ডিমিন করে।" এটা যদি আমি জানতাম তার বাবা, তাহলে তো আমি ডাবল তার করতাম। মনজুর আল মতিন আওয়ামী লীগের এজেন্ট। ও হচ্ছে ভারতের দালাল। আমি বলছি, এই ধরনের নানান বিভ্রান্তি আমাদের মধ্যে ছিল। সেই জায়গাগুলোতে তখন আমাকেও এত ডিমিন করে কথা বলা হইলো যে অন্যরা সবাই আমাকে পায়ে ধরা শুরু করলো, যে ইনক্লুডিং মানে আমাদের আজকের আসিফ নজরুল উপদেষ্টা হয়েছিলেন যে পরে, "শাহেদ আমি আপনার রিকোয়েস্ট করি আপনি এটার প্রতিবাদ করেন না, চুপচাপ থাকেন। এখন এগুলো কিছু বলেন না।" কেন আমি বলছি এটা? বলছি যে আমাদেরও অনেক বিভ্রান্তি ছিল। অনেক রকম আম আলাদা মত-দ্বিমত ছিল যে আমরা কিভাবে একত্রিত হব। কিন্তু সেগুলো আমাদের এই মতগুলোকে আমরা সাইডে রেখে একটা জায়গায় ঝাঁপিয়ে পড়লাম। আপনি দেখবেন যে ওই সাইডে রেখেছিলাম বলে আমরা কমন ভয়েসটা তৈরি করতে পেরেছিলাম। কিন্তু ৫ তারিখের পরে আমরা আবার বি আ বি বিচ্ছিন্ন হয়ে না, গেলাম। ৫ তারিখের পরের আলাপ পরে পরে আসবো। বিচ্ছিন্ন হয়ে গেলাম ৫ যেভাবে তারিখের আগে আগের কথা বিচ্ছিন্ন বলি। ছিলাম। আপনারা কিভাবে কাজ করতেন? আমরা কাজ করতাম, এইটার তো বললাম কোনো নেতৃত্ব ছিল না। আমাদের কোনো লিডারশিপ ছিল না। পলিটিক্যাল লিডারশিপও নিজেদের আমাদের মধ্যে আপনারা অনলাইনে কথাবার্তা বলতেন নিশ্চয়ই। নিজেদের মধ্যে কথাবার্তা বলতাম। আমাদের একটা প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতাম। এখনো অনেক গ্রুপ, যেমন আপনার আওয়ামী লীগের লোকজনের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সাংস্কৃতিক লোকজনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। জামাত শিবিরের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো আমাদেরও একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে একটা জায়গা ছিল। এটার নাম ছিল বাংলাদেশ অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট, হ্যাঁ? তো সেই জায়গায় যুক্ত ছিলেন, আমি বলব নাম করে হলেও অন্তত ১০০ জন ইনফ্লুয়েন্সার ছোট বড়, যাদের মধ্যে অনেকেই উপদেষ্টা হয়েছেন পরবর্তীতে। সরকারের প্রেস সেক্রেটারি সচিব হয়েছেন। আজকের যারা মন্ত্রী মিনিস্ট্রি চালাচ্ছেন বেশ কয়েকজন আছেন, তারাও সেখানে ছিলেন। তো উই ওয়ার ইন্টারকানেক্টেড এবং আমরা শেয়ার করতাম। আমাদের কোথায় কি সংবাদ হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা আমরা ক্ষণে, ক্ষণে ওখানে ডাম্প করতাম। ওখান থেকে যার যেটা তথ্য উপাত্ত নেওয়ার দরকার ছিল সেগুলো সে পেত। আমাদের যখন কোনো তথ্য উপাত্ত দরকার ছিল, কোনো বিষয়ে সন্দেহ, আমরা সরাসরি ফোন করতাম। গ্রুপ থেকে নিতাম, ব্যক্তি পর্যায়ে রিচ করতাম। আম
আমার মনে আছে যখন আন্দোলনটা থেমে গিয়েছে বলে দেশের মানুষ মনে করছে, কোন সময়টা এটা? এইটা ধরেন ২২ তারিখের পরে, মানে কারফিউটা ১৭ তো ১৯ তারিখে কারফিউ দিল মনে হয়। ১৯ থেকে ২২ পর্যন্ত কারফিউ চলল। কারফিউর পরে ২২ থেকে ২৪-২৬ এর এই সময়টা যখন কোথাও ঐরকম উচ্চবাচ্য নাই, পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা হচ্ছে। শেখ হাসিনা মেট্রো রেলে যাচ্ছেন, বিটিভিতে যাচ্ছেন ওই সময়টাতে। তো আমি তো হতাশ না। আমার ভিতরে কান্না ডুকরে উঠছে যে না, এত বড় স্ফুলিঙ্গ জ্বলে উঠল, এরপরে এটা নিভে যাবে, এভাবে তো হয় না। তো আমাদের টার্গেট ছিল জিনিসটাকে জিয়ে রাখা। তো তখন আমি তো দেশ থেকে কোনো সংবাদ পাচ্ছি না যে না কোথাও আসলেই কিছু হচ্ছে কিনা। তো পরবর্তীতে আমার সাথে তার শত্রুতা তৈরি হয়। কিন্তু ওই সময় পীর শফিকুল আলম ওনার সাথে আমি প্রায়ই নক করতাম যে আপনার তো স্যাটেলাইট আছে, আপনি আমাকে তথ্য দেন কোথায়। তো সে আমাকে বলতো যে এখনও রামপুরাটা ব্লক আছে, এখন এই জায়গায় আমি ২০ জন ২৫ জনকে দেখছি আম, আন্দোলন করতে। ওইটাকে নিয়ে আমি আবার কথা বলতাম যে না এটা দমে নাই। আমার স্পষ্ট মনে আছে আমি ২৬ তারিখে না ২৭ তারিখে আমি প্রথম এটার নাম দিলাম যে এটা ২৪-এর গণঅভ্যুত্থান। আসাদের ৬৯-এর গণঅভ্যুত্থানে আসাদের সেই আত্মত্যাগকে করে আমি বললাম যে এটা অন্য নামে আপনারা ডাকবেন না, ইনকিলাব জিন্দাবাদও বলার দরকার নাই, এটা গণঅভ্যুত্থান। ওইটার পরে আমার এক সহকর্মী এহসান মাহমুদ, উনি সমকালে ছিলেন, উনি বদরুদ্দিন আহমেদকে উমরকে সাক্ষাৎকার নিয়ে ওইটা রেটিফাই করলেন এবং বদরুদ্দিন আহমেদ বললেন যে এটা ৬৯-এর চেয়েও বড় গণ অভ্যুত্থান। দ্যাটস হাউ ইট স্টার্টেড, যে এটা গণ অভ্যুত্থান। তো কেন বলছি এই কারণে যে আমরা ওই আম, চাইতাম যে আন্দোলনটা যে থেমে যায় নাই, এই আত্মবিশ্বাসটা প্রচার করার জন্য যে এইটা জেগে উঠবেই। এটা এখন খালি আগুনটা ছাইয়ের নিচে চেপে রাখা হয়েছে। ইউ ডোন্ট স্টপ ডুইং ইয়োর প্রোটেস্ট। তো সেই জায়গাগুলোতে এটাকে কি বলে, বনশ্রী রামপুরার যে ঘটনাগুলো, এটা আপনারা তখন দেখেছেন যে আসলেই সেখানে মৃদু মৃদু আগুন জ্বলছিল। আমাদের কাজ ছিল এই আগুনটাকে আবার স্ফুলিঙ্গ হিসেবে ছড়িয়ে দেওয়া। সরকার যখনই কারফিউটা তুলে নিল সেটা স্ফুলিঙ্গ হিসেবে ছড়িয়ে গেল। এইটা অগাস্টের ২৯-৩০, এবং আমরা বললাম, ওটাও বললাম যে জুলাইকে আমরা, জুলাই শেষ হলে তো আগস্ট আসবে, শোকের মাস, আমরা শোকের মাসে নিব না এটা, আমরা জুলাইকে কন্টিনিউ করব। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড, যে ৩০ জুলাই, ৩১ জুলাই, ৩২ জুলাই, ৩৩ জুলাই, ৩৪ জুলাই, ৩৫ জুলাই, ৩৬ জুলাই। সো এইভাবে আমরা কাজ করেছি, এবং এবং আমাদের সেই সমস্ত কাজকর্ম, কথাবার্তা এখানে অ্যাম্পলিফাই হয়েছে দারুণভাবে। ঠিক এখন আমরা যেটা দেখছি ভারতে হচ্ছে, ভারতের মোদির পতন হবে কিনা আমরা জানি না। যে ঠিক ১৭ তারিখে তো আমরা জানতাম না শেখ হাসিনার পতন হবে এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করা যাবে। ২৯, ৩১, ২৮, ২৯ জুলাইও আমরা জানতাম না যে শেখ হাসিনার পতন হবে। এমনকি ৪ অগাস্টও আমরা জানতাম না ৫ আগস্টে শেখ হাসিনার পতন হবে। আমাদের মনে হয়েছিল যে শেখ হাসিনা রক্তের গঙ্গায় বাংলাদেশ ভাসিয়ে দিবেন। আপনাদের ওই কথা মনে আছে কিনা? আমরা ৪ তারিখে সমস্ত প্রায় ১০০ জন ইনফ্লুয়েন্সার আমরা জুমে মিটিং করলাম। আমাদের সাথে আসিফ নজরুল যোগ দিলেন। উনি তখন থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে, আমার বাসায় ডিজিএফআই, আমাকে মারে ফেলবে, এটা সেটা। তখন আমরা ভাবলাম যে ৫ তারিখ, কালকে তো একটা রক্তগঙ্গা বইবে, এটাকে কেমনে থামানো যায়। তখন আমরা ওই আমাদের জিয়া হাসান বলে উনি একজন বললেন যে আমরা একটা যোগাযোগ করছি, একটা স্যাটেলাইট ভাড়া নেওয়া যায় কিভাবে, এবং আমরা এই তথ্যটা ছড়িয়ে দিব যে স্যাটেলাইট দিয়ে আমরা মনিটর করব পুরো ঢাকা শহর, যে শেখ হাসিনা যেন এই লাশ লুকাইতে না পারে। এবং তখন আমরা একটা প্রচারও করলাম, কিন্তু সত্যিকার অর্থে তখনও পর্যন্ত আমরা স্যাটেলাইট ভাড়া করতে পারিনি। আচ্ছা, স্যাটেলাইট ভাড়া করার প্রসঙ্গ আসলো। মানে কমিউনিকেশন করতে আপনারা পারছিলেন না। হুম এর আগেও কি এর আগেও তো ধরেন ইন্টারনেট যখন বিচ্ছিন্ন হয়ে যায়, হুম তখন আপনাদের যোগাযোগটা আপনারা কিভাবে করতেন? আমরা যারা বাইরে ছিলাম তাদের তো আর ইন্টারনেট বন্ধ হয় নাই, আমরা ঢাকার সেইটা সঙ্গে, করতাম। মানে দেশের সঙ্গে ঢাকার সাথে যোগাযোগ করতাম কিভাবে, সেটা হলো যে আমাদের এএফপির একটা স্যাটেলাইট কমিউনিকেশনস আছে, সেইটা দিয়ে আমরা এএফপির কিছু তথ্য পাইতাম এএফপি থেকে। আবার আমাদের যারা বন্ধু-বান্ধব আছে, গণমাধ্যমে তো ভরা। যেমন আমার স্পষ্ট মনে আছে আমি যমুনা টিভির আমার এক কলিগকে বলতাম এবং সে ছবি-টবি আমাকে পাঠাতো। আম নাম বললে আমি জানি না কি হবে না হবে। বাট আমি বলি রাশেদ নিজামের কাছ থেকে আমি ছবি নিতাম, তথ্য নিতাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। সিমিলারলি আমি এএফপির তখন অফিস থেকে আমি তথ্য নিতাম। বিবিসির অফিস থেকে আমি তথ্য নিতাম। এরা তো সব আমার কলিগ। তারা হয়তো আমার মতো করে বলতে পারছে না। কিন্তু তারা তো রিয়াল তথ্যটা জানছে, কি কোথায় কি হচ্ছে। তো সেটা আমাকে তারা দিত।
এভাবে আমি তথ্য নিয়েছি। আরেকজন হয়তো আরেকটা ফরম্যাটে তথ্য নিয়েছে। জুলকার সাহের হয়তো আর্মির থেকে আম আ কি বলে? অফিসারদের থেকে তথ্য নিয়েছে। তো এই একেকজন একেকভাবে তার রোলটা প্লে করেছে। আমি কেবল আমার রোলটা বলতে পারবো এবং কোথাও, কোথাও আমরা অপতথ্যের শিকার হয়েছি। যেমন ডিজিফাই থেকে বলা হলো যে, এইটা হবে না, ওইটা হবে না। উনি পদত্যাগ করছেন, উনি পদত্যাগ করছেন। পরে দেখা গেল যে না, এটা ভুল তথ্য, ভ্রান্ত তথ্য। আমাদের তখন টার্গেট ছিল যে কত নিখুঁত তথ্য দেওয়া। কারণ আমি যদি ভ্রান্ত তথ্য দেই, মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা তৈরি হলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। সো কংক্রিট তথ্য দিতে হবে যেন এইটা হচ্ছে একেবারে নিশ্চিত হওয়া যায়। এরকম একটা খুব স্পর্শকাতর তথ্য ছিল সেনাবাহিনী জনতার উপরে গুলি করবে কি করবে না ৪ তারিখে। দরবারে যে মিটিংটা হলো, ওই তথ্যটা কিন্তু কোনো গণমাধ্যমে আসে নাই। হ্যাঁ, ৩ তারিখের যে মিটিং মিটিং দরবারে হলো। যে সেনাবাহিনী আর গুলি করবে না। হ্যাঁ, তো এই তথ্য তো অফিসিয়ালি আসে নাই। কিন্তু আসে অন্যান্য নাই। নানাভাবে কিন্তু নানাভাবেই জায়গাটাই হচ্ছে আমার কথা। এই নানাভাবেটা কোনভাবে? এই নানাভাবে হচ্ছে আমরা ওই WhatsApp গ্রুপে আমরা এটা নিয়ে বিস্তর আলাপ করেছি। এবং কাউকে, কাউকে এটার ঝুঁকি নিয়ে বলতে তার ক্রেডিবিলিটির ঝুঁকি নিতে হয়েছে। যেমন আম আমি নাম ধরে বলি। যেমন ইলিয়াস যদি বলে যে সেনাবাহিনী গুলি করবে না, ওর ক্রেডিবিলিটি মাটির নিচে। কিন্তু আমি শাহেদ আলম ১৭ বছরের সাংবাদিকতা, বিবিসির সাংবাদিকতা, আমি যদি বলি সেনাবাহিনী আর গুলি করবে না, ইটস মাই রেসপন্সিবিলিটি টু এনশিওর যে সেনাবাহিনী গুলি করবে না। আমার ক্রেডিবিলিটিকে এনশিওর করতে হয়েছে। সেটা করার জন্য কি এবং ওটা আমি প্রথমে বলেছি। আই এম টেকিং দ্য ক্রেডিট। কারণ ওই সময় আ আমাকে আর্মি থেকে একজন তথ্য দিল যে দরবারে মিটিং ছিল, এরকম ঘটনা হয়েছে। সেনাপ্রধান তো গান গেয়েছে যে, "এত বেশি কাঁদালে আমি উড়াল দেব আকাশে।" আর ৩ টা মেজর সিদ্ধান্ত হয়েছে এই। তো এখন আমি তো ওনার কথা বলে দিতে পারছি না। কারণ হলো আমি এর আগে আরো ২ জন সেনা অফিসারের কথা বলে আমি ধরা খেয়েছি যে না, এটা ঠিক না, হয় নাই। তখন আমি জুলকার সাহেবকে ফোন দিলাম যে, "না, আপনার তো আর্মিতে খুব ভালো যোগাযোগ। আমাকে একটু এনশিওর করেন তো এই ৩ টা তথ্য। আমাকে একটু সময় দেন।" এর মধ্যে আমি আরেকজন সেনা অফিসারকে বললাম যে, "এই ধরনের ঘটনা কি হয়েছে?" তখন সে আমাকে বলল, "হ্যাঁ, উনি মিটিং করেছেন। কিন্তু আপনি যে সিদ্ধান্তের কথা বলছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত আমি আপনাকে এনশিওর করতে পারছি না।" জুলকার সাহেব তখন আমাকে বলল, "সাহেদ ভাই, ওই এগুলো অন রেকর্ডে বলছি। এখানে কন্ট্রাডিক্ট করার কিছু নাই। আ মিটিং এরকম একটা হয়েছে। সেনাপ্রধান বলেছে যে আমি দায়িত্ব নিলাম। আর এর মধ্যে এসব এসে পড়ল। আমার এত চাপ তো ভাল লাগছে না। আমি এত বেশি কাঁদালে উড়াল দেব আকাশে" গান গেয়েছে। তবে একটা সিদ্ধান্ত হয়েছে, তারা প্রধানমন্ত্রীর কাছে যেয়ে বলবেন যে না, আ এটাকে কি পরিস্থিতি এবং কোন জায়গায় দেশ আছে। কিন্তু ওই ঝুঁকিটা আমি নিলাম। আমি লিখলাম, "দরবারের সিদ্ধান্ত জনতার উপরে গুলি করবে না সেনাবাহিনী।" কারণ তো আমি জানি। কারণ আমার দরকার হচ্ছে সেনাবাহিনীর ট্যাংকের উপরে উঠানো মানুষকে। ওটা হচ্ছে আমার আল্টিমেট টার্গেট। তা আমি যদি মানুষকে এই ভীতি এতটুকু আশা দিতে পারি যে, "তুমি ট্যাংকের উপরে ওঠো, তোমার গায়ে গুলি করবে না সেনাবাহিনী।" তার মানে আপনি সিওর ছিলেন না যে এই সিদ্ধান্ত না, হয়েছে। আমি সিওর ছিলাম না। তারপরও আপনি এটা বললেন। কেন আমি ওই যে ক্রস চেক করেছি ৩ টা জায়গা থেকে আমার এথিক্স অনুযায়ী। হুম। ২ টা জায়গা থেকে আমি প্রায় কাছাকাছি জিনিস পেয়েছি। আর যেটা আমি লিখেছি সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিজমের সেন্স থেকে যে না, ইটস গোইং টু হ্যাপেন। এখানে আর কারণ আমি তো জানি সেনাবাহিনী গুলি করে কত হাজার মানুষকে মারবে? ১০,০০০? ১০,০০০ মানুষকে মেরে ফেলে কি এই সরকার টিকবে কিনা? আমি তো জানি এই সরকার টিকবে না। সুতরাং আমার টার্গেট হচ্ছে ট্যাংকের পানে একেবারে সেনাবাহিনীর ট্যাংকের উপরে উঠে পতাকা উড়ানো। এটা হচ্ছে আমার টার্গেট। সেইটা করার জন্য যে আপনার পেছনে পতাকা আছে, সেইটা করার জন্য যে অ্যাক্টিভিজমের ঝুঁকি সেটা আমি নিয়েছি তো। সেটা আমি সাংবাদিকতার নিরিখে নেই নাই। আমি বিবিসির সাংবাদিক হলে বলতে পারতাম না এটা। কিন্তু আমি তো প্রাতিষ্ঠানিক সাংবাদিক না। সুতরাং আমি ওই ঝুঁকিটা নিয়েছি। আপনার মতো আপনি আর কার কথা বলতে পারেন যে তারা একটা ভালো রোল প্লে করেছে ওই সময়? এখন আমি তো নাম বললে অনেকের না, একেকজনের রোল একেক দিক দিয়ে। কারোরটা খাটো করতে চাই না। সবাই সবার মতো কাজ করেছে। ১০০ জনেরও বেশি ছিল বললেন আপনি। ১০০ জনেরও বেশি ছিল নানানভাবে। কেউ আমাদের ছিল তাত্ত্বিক। তারা বিভিন্ন মানে স্ট্র্যাটেজি। দেশ-বিদেশ মিলিয়ে ১০০? হ্যাঁ, দেশ-বিদেশ মিলিয়ে ১০০। তারা অনেকেই পরবর্তীতে এনসিপির রাজনীতিতে জয়েন করেছে। কেউ জামাতের রাজনীতির হিসেবে আমরা পরবর্তীতে আবিষ্কার করেছি। যে আগের আমরা কোনোদিন জানতাম না যে তারা জামাত মাইন্ডেড। আবার আমার মতো অনেকেই কেউ এক্সট্রিম ভাবে যারা লোকজন মনে করে আপনাকে নিরপেক্ষ ভাবতে হবে। কিন্তু পরবর্তীতে আবিষ্কার করেছি আমি এক্সট্রিম প্রো বিএনপি সাপোর্ট করতে আইডিওলজি প্রমোট করা শুরু করেছি। তো এই ধরনের নানান ফ্র্যাকশন আছে। যেমন
আম তবে অনেক টাউট বাটপার যেগুলো এখন দেখেন নাম শোনেন, এই বুনিয়ামিন টামিন এরা ছিল না। মানে আ আমরা কোনোদিন তাদেরকে গুনিয়েও নাই যে না আমাদের ইন্টেলেকচুয়াল হাবে তাদেরকে নিতে হবে। আম আমি নাম বললে এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু নাম বলছি না। ওকে। কিন্তু অনেকেই ছিল যেমন ফাহাম আব্দুস সালাম, উনি খুব ভালো অ্যাক্টিভ আমাদের মধ্যে ছিলেন। আসিফ নজরুল ছিলেন, শফিকুল আলম ছিলেন। আমাদের চেনা জানার মধ্যে পিনাকি ভট্টাচার্য ছিলেন। কনক সরোয়ার ছিল। এরপরে আম এটাকে কি বলে? আম আপনারা নাম অতটা জানবেন না। কিন্তু যেমন আসিফ বিন আলী এই ছেলেটা উনিও ছিলেন আমাদের মাঝখানে। ইমতিয়াজ মির্জা, রাশেদ, আমরা যারা আছি কলিগরা এরা তো ছিলই। তারপরে সুবাইন বিন আ আলম উনি ছিলেন, ফায়েজ তৈয়ব ছিলেন। আম এটাকে কি বলে? তো এই ধরনের অনেক মানুষ ছিলেন। এনসিপি রাজনীতি করে দিলশানা পারুল, সেও একটা সময় পর্যন্ত ছিল সম্ভবত আমাদের সাথে, পরে ডিটাচড হয়ে গিয়েছে। আ এনসিপির যারা পলিটিক্যাল পেপার তৈরি করেছে, জাকারিয়া, সুলতান জাকারিয়া উনি ছিলেন। তো এই ধরনের অনেক মানুষ আমরা একসাথে মিলে তখন কাজ করেছি। ওইজন্য বলছি একেকজনের রোল ছিল একেক রকম। ওনাদের হয়তো সোশ্যাল মিডিয়া ফলোয়ার বেজ অতটা ছিল না, অনেকেরই ছিল না। কিন্তু ওনারা আমাদেরকে তথ্য দিতেন, আমাদের সাথে আইডিয়া শেয়ার করতেন এবং আমরা তারা ওই ইন্টেলেকচুয়াল কাজটাও করতেন। মানে ডকুমেন্টেশন তো একটা বড় কাজ। আমি তো ডকুমেন্টেশন করতে পারছি না। সো ডকুমেন্টেশনের কাজটাও তারা করছে। কিংবা তারা জুম মিটিংগুলো অ্যারেঞ্জ করতেছে। কিংবা অন্যান্য পত্র-পত্রিকার এডিটরদের সাথে তারা লিয়াজন মেইনটেইন করতেছে। কোনটা দিতে হবে না দিতে হবে। ইটস এ কালেক্টিভ ওয়ার্ক। বুদ্ধি পরামর্শ বা ইনফ্লুয়েন্স তৈরি করা এগুলির বাইরেও কি কোনো কাজ আপনারা করতেন বাইরে থেকে? লাইক ফান্ড কালেকশন, খরচপত্রেরও তো ব্যাপার আছে। অন্য এর বাইরে কিছু করেছেন? না। আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি, আমি সারা জীবনে সবসময় আমার ইনকাম থেকে একটা অংশ আমি খরচ করেছি। অনেকে YouTube, Facebook থেকে ইনকাম করে সংসার চালায় কিংবা পয়সা করে ইনকাম করে আমি জানি না। এটা আমার ক্ষেত্রে কোনোদিন হয় নাই। আমি সবসময় আমার ব্যবসা থেকে পয়সা আলাদা করে আমি আমার কর্মচারীদের যারা কাজ করত, এডিটিং এটার বেতন-টেতন দিয়েছি। একটা অংশ আমি খরচ করেছি ছাত্রদের অনেকের টুকিটাকি কাজের জন্য। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কার্টুন প্রদর্শিত হবে। রাজাকারদের ঘৃণার স্তম্ভ। তো এইটা করার জন্য তো জামাতের ফান্ড তো সবচেয়ে বড় ফান্ড। জামাত তো আর রাজাকারদের ঘৃণার স্তম্ভ বানানোর জন্য ফান্ড দিবে না। আবার বিএনপি সরাসরি এই রাজনীতিটাও করবে না। তো সেই সময় যারা অর্গানাইজার হয়তো একটু বাম ঘেঁষা আমাকে বলছে, "শাহেদ ভাই একটু টাকা দেন, আমরা এটা করি। আপনাদের কাজে লাগবে।" আমি আমার আচ্ছা, বিভিন্ন ইনকাম থেকে প্রোগ্রামে আপনি সাপোর্ট হ্যাঁ, করেছেন সাপোর্ট কিছু? করেছি এবং এটা এখনো আমি করি আমার সামর্থ্য অনুযায়ী। আবার ধরেন কোনো ছেলে-মেয়ে আন্দোলনে আছে, তার আ টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য। তার মা অসুস্থ, বাবা অসুস্থ। সেই টাকা আমি আমার পকেট থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বাট এরকম না যে অন্য দায়িত্ব যে পয়সা কড়ি দিয়ে আমার জানামতে আমি বুঝছি লাইন বিটুইন দ্য আপনি বলতে চাইছেন যে এটার ফান্ডিং এত বড় আন্দোলনের টাকা পয়সাও কোনো ব্যাপার-স্যাপার ছিল কিনা। টু বি অনেস্ট আমাদের জানামতে একটা পয়সার ব্যাপার-স্যাপারে আমাদের কোনো ভূমিকা ছিল না। মানে কেউ যদি ইন্ডিভিজুয়ালি করে থাকে সেটা সে করেছে সে জানে। তার উত্তরটা সে দিতে পারবে। সবচাইতে স্মরণীয় ঘটনাটা কি আপনার? কোনটা এই জুলাই আন্দোলনে আপনার যেখানে সম্পৃক্ততা আছে? সবচেয়ে স্মরণীয় ঘটনা মানে অ্যা একটা তো ধরেন এটাকে কি বলে? আম স সম্পৃক্ততা মানে এটা আমি কোনটা রেখে কোনটা বলব যে আমি জানি না। কারণ প্রত্যেকটা মুহূর্তই তখন তো খুবই আম আ চাঞ্চ ইয়ে কি বলে এটাকে? চাঞ্চল্যকর এবং উত্তেজনাপূর্ণ। ৪ তারিখে আমি একজন সমন্বয়কের সাথে কথা বললাম। আম ঢাকায় আসর যে ঘোষণা দিলা, ঢাকায় মানুষ আসবে? তা সে আমাকে লিখলো যে আম আমাদের টার্গেট হলো আমরা হয় জিতবো, না হয় জিতবো। বলে নাই, হয় জিতবো না হয় হারবো না। হয় জিতবো না হয় জিতবো। ভরসা রাখেন। আমি লিখলাম যে ৫ তারিখে যে এর মধ্যে ২.৫ কোটি মানুষ রওনা দিয়েছে ঢাকা অভিমুখে। এই সংখ্যাটা আমাকে কেউ বলে নাই। আমি লিখলাম। লিখলাম কেন? এমনকি আমি ফ্যান্টাসি থেকে লিখছি? না, আমি তো আমার পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমাকে তো দেখতে হবে জিনিসটা। কোথায় যেয়ে দাঁড়াচ্ছে জিনিসটা। ঠিক যেভাবে অথবা উৎসাহ দেওয়ার জন্য না আমি এক্সাক্টলি নো উৎসাহ তো আছে। আরেকটা বিষয় হলো আত্মবিশ্বাস, কনফিডেন্স। যেভাবে ধরেন ৫ তারিখের পরেই পরপরে আমি বলছি যে আমার
পতিত মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদ চলে গেছে, আমার নেক্সট ফ্যাসিবাদ কামছে আসতেছে ইসলামের নামে। দ্যাটস মাই টার্গেট, আমাকে ওখানে কাজ করতে হবে। সো দ্যাটস অ্যা ভিশন, দূরদৃষ্টি। এখন আমার দূরদৃষ্টি ভুল হইতে পারে, খারাপ হইতে পারে, কিন্তু ওইটাই আমার দূরদৃষ্টি। আপনি আমি কেন ওই এরকম দূরদৃষ্টি দিয়ে বলছি, এরই মধ্যে লেখা আছে এখনো 2.5 কোটি মানুষ রওনা দিয়েছে ঢাকা অভিমুখে। তখন তো ঢাকা ডিসকানেক্টেড ছিল কোনো আমাদের। সংবাদ নাই। আমি ছাত্রদলের একজনকে ফোন দিলাম, সেও ওই রাত্রে আসছে ঢাকা থেকে। সে তখন যাত্রাবাড়িতে। আমি বললাম যে, আপনি তখন ভোর 4টা বাজে বাংলাদেশ সময়। 4টা না 3টা, এটা 3:30। আমি বললাম, আপনি কি রাস্তায় কোনো মানুষ দেখছেন? তো বললেন, আমি দেখছি কিছু যে ওই মসজিদ মাদ্রাসা থেকে নামাজ পড়ে কিছু লোকজন আসছে, বাট ওনারা রাস্তার উপর দাঁড়াইতে পারতেছে না। এরপরে এখন সকাল 9টার দিকে ডিসকানেক্টেড সব। সকাল 9টা না 7টা না 7:30টার দিকে আমি একটা ভিডিও পাইলাম হলো আম শহীদ মিনার থেকে, ওখানে 50 জন মতো জড়ো হয়েছিল। 50-60 জন জড়ো হয়েছিল, তাদেরকে মানে ছত্রভঙ্গ করে দেয়। আ এবং সেইটা আমি পাই হচ্ছে ঢাকা ট্রাফিক নামক একটা পেজ থেকে। তখন আমি আমার চারিদিকে 4-5টা কম্পিউটার রেখে নানান দিকে সোর্স নিচ্ছি, কোত্থেকে কি ইনফরমেশন আছে। ঢাকা ট্রাফিক নামক একটা জায়গায় একজন একটা ভিডিও আপলোড করছে যে এখানে এরকম হয়েছে, এই দিকটাতে এই আছে। উত্তরা থেকে একজন লিখছে যে এখানে বাড়ি বাড়ি মাইকিং করছে, সেনাবাহিনীর লোকজন বাড়ির বাসা থেকে বেরোতে নিষেধ করছে, কিন্তু কেউ বের হচ্ছে না। তো আমার মনে আছে তখন আমি আবার ডুকরে ডুকরে কাঁদতেছি, যে আমি তো বলছি যে 2.5 কোটি মানুষ রওনা দিচ্ছে ঢাকায়। আজকে যদি ঢাকা শহরে মানুষ না আসে, মানুষ যদি না জাগে, তাহলে তো আমি এই জগদ্দল পথে সরাইতে পারবো না। আম এবং ঘোষণাও দিয়ে দিছি আমরা যে না, এটা হবে। এরপর সব বন্ধ। আমার মনে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তার যে একটা স্ক্রল, লাল ব্যানারে প্রথম একটা স্ক্রল দেখলাম যে উত্তরা থেকে কয়েকশো মানুষ ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে রওনা দিয়েছে। 5 তারিখের কথা বলছেন। 5 তারিখ ভোরবেলার কথা বলছি। তখন ভোর 5টা 28টা 6টা বাজে এরকম। আর আমার ওখানে তো তখন, মানে আমার ওখানে তখন কত আমি হিসেব করছি। না, আমার ওখানে তখন ভোর। আর এখানে তখন দিন। যাই হোক, আমি সময়টা বলছি না। কিন্তু আমার ওই যে লাইট, মানে ইয়েগুলো, আমার ঝলকগুলো আমি মনে করছি, স্পার্কগুলা। এবং বিজনেস স্ট্যান্ডার্ড লিখলো, আপনি তো তখন নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে বিজনেস স্ট্যান্ডার্ড লিখলো, আমরা ওভারসিজ অ্যাকাউন্ট ব্যবহার করে এই স্ট্যাটাস দিচ্ছি। তার মানে দেশ থেকে তারা দিতে পারছে না। তাদের কোনো একটা সোর্স আমেরিকা কিংবা অন্য জায়গা থেকে একটা অ্যাডমিন ছিল, ওই শব্দটা লিখছে। লেখার পরে আমি চিৎকার দিলাম। চিৎকার দিয়ে ভাবলাম যে টিভিএস যখন লিখছে কয়েকশো, তার মানে এটা কয়েকশো না, ইটস মিনস এ ফিগার। এরপরে আমি তখন বিবিসি চেক করলাম। বিবিসির ওই যে লাইভের অনুষ্ঠান ছিল বিবিসির অনলাইনে, ওখানে ওরাও এটা কনফার্ম করলো যে উত্তরার দিকে একটু গোলযোগের সংবাদ পাওয়া গেছে, এই টাইপের কিছু একটা। এই তখন আমি আমরা লিখলাম, ছড়িয়ে দিলাম যে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে রওনা দিচ্ছে, কারণ আমি জানি ইটস গোনা হ্যাপেন। কয়েকশো বলছে বিজনেস স্ট্যান্ডার্ড, আমি বলছি লক্ষ লক্ষ মানুষ রওনা দিচ্ছে ঢাকার দিকে। এবং মুহূর্তের মধ্যে এগুলা তো বিদ্যুৎ গতিবেগে ছড়িয়ে গেল। স্ট্যাটাসগুলো তখন হাজার হাজার লোকজন শেয়ার করতো। তো একটা পর্যায়ে আপনার পরে তো দেখলাম আমরা উত্তরার ব্যারিকেড ভাঙলো আলফাজ উদ্দিন নামে একজন বিএনপির কর্মী, এবং তিনি ওই ব্যারিকেড যখন ভাঙলেন তখন আর কোনোভাবে আটকে রাখা গেল না। এরপরে হঠাৎ করে একটা টেলিভিশনের স্ক্রিন দেখলাম কোথায়, যে সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমি কিন্তু এটা তো আরো পরে যখন এগুলো হচ্ছে, এরপরে কিন্তু আমরা জানি না। এরপরে ঢাকা শহরে আপনারা জানেন কি হচ্ছে, কিন্তু আমরা জানি না কোথায় কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ডিসকানেক্টেড। তাহলে এই যে আমি ওই দিন সকালে অফিসে আসার পথে দেখলাম অ্যাটলিস্ট 8টা 9টা 10টা পর্যন্ত রাস্তাঘাটে কোনো লোক ছিল না। ছিল না। হ্যাঁ, হ্যাঁ, এবং মনে হচ্ছিল যে সেনাবাহিনী যে আগের দিন বিভিন্নভাবে বলেছে যে তারা স্ট্রংলি কারফিউটা এক্সিকিউট করবে, হ্যাঁ, ওরকম মনে হচ্ছিল। পরে আরও বেশ কিছুক্ষণ পরে অফিস থেকে দেখতে পাইলাম যে বিভিন্ন দিক থেকে মানুষ আসছে। হ্যাঁ। আপনি যেটা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ঢাকা ঢাকা চলো বা যে প্রোগ্রামটা যেটা 5 তারিখে, এটা আসলে 6 তারিখে হওয়ার কথা ছিল। 3 তারিখে সেটাই বলা হয়েছিল যে 6 তারিখে বা 4 তারিখে, 6 তারিখে হবে। এটা হঠাৎ করে এগিয়ে আনা হলো 5 তারিখে। এটার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আপনি কি? এইটার ব্যাকগ্রাউন্ড আমি একদম স্পষ্ট করে বলতে পারি, এটা পলিটিক্যাল মুভ ছিল।
এবং আমরা ৪ তারিখেই বুঝে গিয়েছি যে আম এটা যদি আমি একদিন শেখ হাসিনাকে সময় দেই, তাহলে আম এটার মেকানিজম অন্য হইতে পারে। সো সমন্বয়করা ঘোষণা দিল ওটা। কিন্তু এটার মধ্যে পলিটিক্যাল লিডারশিপ যখন ঢুকলো এবং পরবর্তীতে আমি জেনেছি, যেহেতু আমি সরাসরি বিএনপির রাজনীতি করি না, আমি সরাসরি বিএনপির দায়িত্ব নিয়ে বলব না। কিন্তু পরবর্তীতে জেনেছি এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, যেমন রাশেদ, নুরু, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এইটা বিএনপির মহাসচিব থেকে তাদেরকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে এইটা ৬ তারিখে না, ৫ তারিখে আসো, উইল ডিপ্লয় আওয়ার ফুল ফোর্স আরকি। তখন তারা যখন এইটা পাইল, তখন তারা এটা বলল যে না, ৬ তারিখে না, ৫ তারিখেই আসতে হবে ঢাকায়। তো পেছনের কারণ এই একটাই, অন্য কোনো কারণ না। তারা যখন এই পলিটিক্যাল অ্যাসুরেন্সটা এখানে যুক্ত হলো, এর আগে তো পলিটিক্যাল সব অ্যাক্টিভিস্টরাই ছিল, মানে বিএনপি এটার সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। কিন্তু তখনও তারা তো দলের ব্যানারে কিছু করতে পারছে না, কিংবা করলে আবার যে এই আন্দোলনটাও অন্যান্য মানে কি বলে, রাজনৈতিক আন্দোলনের নামে দমিয়ে পলিটিক্যাল ফেলে কিনা। পলিটিক্যাল কালার পেয়ে যেতে হ্যাঁ, পারে। সেইটার একটা বড় চ্যালেঞ্জ তখন বিএনপির সামনে। সো তারা চেষ্টা করেছে কোনোভাবেই এটাকে দলের রূপ দেওয়া যাবে না। কিন্তু তাদের ইচ অ্যান্ড এভরি ছেলে মেয়েকে তারা রাস্তায় নামিয়েছে। তো সেই জায়গায় এই যে সিদ্ধান্ত ৬ তারিখের পরিবর্তে ৫ তারিখ, এই সিদ্ধান্তটা একদম সোললি বিএনপির সিদ্ধান্ত। এটি আপনাকে একদম নিশ্চিত করে বলতে পারি যে উই শুডন্ট অ্যালাউ মোর টাইম। তো সেই জায়গায় ওকে, ৫ তারিখে তাহলে যে ঘটনাটা ঘটলো, মানুষজন জড়ো হতে থাকলো এবং তারপরে কি বলে, একটা পর্যায়ে যখন ঘোষণা আসলো, যেটা আপনি বলছিলেন যে সেনাপ্রধান আমাদেরকে, সেনাবাহিনী থেকে মিডিয়াকে জানানো হয়েছিল যে ১২:৩০ বা ১টার দিকে তিনি ভাষণ দিবেন। পরবর্তীকালে ওটা আবার একটু শেষ আর পিছিয়ে দিয়ে ৩টার দিকে পিছিয়ে নেওয়া দেওয়া হলো। হলো। আপনারা তখন পর্যন্ত বাইরে থেকে কিছু জানতেন না, না। না। কারণ আমরা তো কমপ্লিটলি ডিসকানেক্টেড। আমাদের কাজ ছিল এতক্ষণ পর্যন্ত মানুষকে জানানো যে ইটস বিন ফেইলড। লক্ষ, লক্ষ মানুষ ঢাকায় ঢুকে পড়ছে। কখন জানলেন আপনারা ঘটনা, এখানে যে ৫ তারিখে যে ঘটনাটা? ওই যে আমি বললাম, আমাদের তো অথেন্টিক সোর্স তখন ২ টাই মাত্র। একটা হলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ফেসবুক একটা লাইন। আর দ্বিতীয় না, ওটা তো হচ্ছে যে মানুষ আসছে। আসছে। আচ্ছা। হ্যাঁ, ওই যে সরকারের পতন ঘটেছে সেটা? সরকারের পতন ঘটেছে যখন আমরা দেখলাম যে আম এটাকে কি বলে? উম আম ওই একটা ছবি আছে না? আ এই বিমানবন্দরের ধরেন হুম, সব সুটকেস নেওয়া। হুম। ওই ছবিটা আমাদের ইসেই ১ম এ গিয়েছে আরকি। আমাদের কোন একটা সোর্স মারফত এইটা আমাদের গ্রুপে ১ম আসলো। যে দিস ইস দ্য পিকচার, শি ইস গন। আ তো আমরা তখন আ চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি এটা সেটা আরকি করা শুরু করছি। নিজেদের মনে করে। আ আমার যখন সেনাবাহিনীর প্রধান ভাষণ দিবেন, তখন আমরা কনফিউজড যে না, শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধানকে হয়তো রিকোয়েস্ট করেছে আম চরম কিছু সত্য বলার জন্য। কিন্তু আবার এটা হতে কিন্তু তখন আমার মনে আছে সুলতানা রহমান, আমার সহকর্মী। সে তো আওয়ামী লীগের ডাই-হার্ড কর্মী। কিন্তু সে আমাকে ফোন দিল যে, "শাহেদ, তোরা তো এসব আন্দোলন করে আচ্ছা সেনাবাহিনী কখন প্রধান ভাষণ দেয়? এটা তো আমার কাছে তো খটকা লাগছে। আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা গন।" আমি বললাম, "কেন?" ও বলল যে, "না, একটা দেশের রাষ্ট্রপ্রধান থাকতে, প্রধানমন্ত্রী থাকতে সেনাপ্রধান তো ভাষণ দিতে পারে না। সেনাপ্রধান ভাষণ দেওয়া মানে সামথিং রং।" তখন সে কান্নাকাটি করা শুরু করছে। তো শেখ হাসিনাকে মেরে ফেলবি কিনা তোরা? তা আমি বললাম, "না, আমাদের কাছে তো এসব নাই। জনগণ কি করে আমি জানি না। তবে সেনাবাহিনী যেহেতু ভাষণ দিবে, আমার মনে হয় সেনাবাহিনী তাকে প্রোটেক্ট করারও চেষ্টা করবে। ওয়েট অ্যান্ড সি।" তো আমরা তো পরবর্তীতে দেখলাম যে সেনাবাহিনী তাকে প্রোটেক্ট করছে এবং তাকে নিরাপদে পালিয়ে যেতেও সাহায্য করছে। এই দ্যাটস দ্য ওয়ার্ল্ড। কিন্তু আচ্ছা। তখন আমি সবার নামগুলো বলছি কেন? এই কারণে যে উই আর কানেক্টেড টু এভরিওয়ান। ইভেন উইথ দ্য আওয়ামী লীগের পিপলের সাথেও আমরা কানেক্টেড। মানে আমি ব্যক্তিগতভাবে। এটা আমার সারা জীবন আমার কর্মপরিকল্পনায় আমি যেভাবে সাংবাদিকতা করছি সবার সাথেই কানেক্টেড। এই জুলাই আন্দোলনে এবং তারপরেও আমি কানেক্টেড ছিলাম যে না, আমি জানার চেষ্টা করছি কি হচ্ছে না হচ্ছে। এখনও তো আমি মনে করি যে শেখ হাসিনার লিডারশিপের উপরে একমাত্র তার কিছু নিজের মানুষ ছাড়া, মানে যারা ওই সময় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, কারোরই আমি খুব কনফিডেন্স দেখি না আমার সাথে যাদের আলাপ আলোচনা হয়। তো সেটা হয়তো অন্য আলাপ, অন্য বিষয়ে করা আপনি যাবে আর কি। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। জি। আমরা একসঙ্গেও অনেকদিন একই হাউজে সাংবাদিকতা করেছি। তো বহু রাজনৈতিক উত্থান পতন এর আগের অনেকগুলি হুম। দেখেছেন। সে এনটিভি থেকে আর কি। হ্যাঁ, তো হুম।
আপনার কাছে আপনার কি মনে হয় যে ধরেন আন্দোলন যেটা শুরু হয়েছিল এটা তো জাস্ট সরকার আগে কোটা বাতিল করেছিল, তার বিরুদ্ধে একটা পক্ষ আদালতে যায় এবং আদালত সেই কোটা বাতিলের সিদ্ধান্তটা বাতিল করে দেয়, তার মানে কোটা পুনর্বহাল হয়। এটার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে এই তৎকালীন গণতান্ত্রিক ছাত্র শক্তি বোধহয় একটা হ্যাঁ, সংগঠন, ছাত্রশক্তি। এই যে নাহিদ হ্যাঁ, হ্যাঁ, নাহিদরা, হ্যাঁ। ওরা প্রথমে এটা নিয়ে প্রতিবাদ শুরু করে। ৭-১০ জন, হ্যাঁ, ৭ জন ৮ জন। এবং একেবারে শুরুটা এটা। হ্যাঁ, ওই আন্দোলন যে পরবর্তীকালে সরকার পতনের আহ, আন্দোলন এবং সফল আন্দোলনে পরিণত হলো, হুম, এটা কিভাবে সম্ভব হতো? কারণ যারা তখন সামনে ছিল, হুম, হাসনাত, সার্জিস, নাহিদরা, হুম। ওরা ওরকম কোনো পরিচিত মুখ ছিল না। এটা আমি বলব শেখ হাসিনার পতনটা হচ্ছে একটা ডমিনো ইফেক্ট আরকি। শেখ হাসিনার লাস্ট খুঁটিটা শেখ হাসিনা যদি হয়ে থাকে, তার সরকারের যেসব খুঁটিগুলো দাঁড়িয়েছিল, পিলার ছিল, সেগুলো অনেক আগেই নিঃস্ব, রিক্ত এবং পতিত হয়ে গিয়েছিল। যেমন পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল লিডারশিপ ছিল না, নাই হয়ে গিয়েছিল। মানে পলিটিক্স রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো না। তখন ডিজিএফআই, এনএসআই এদের দ্বারা ছিল। শেখ হাসিনার যে নিজের রাজনীতি করার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগটাও তো ধ্বংস হয়ে গিয়েছিল। সেইটার কফিনের শেষ পেরেকটা শেখ হাসিনা ২০২৪-এর ইলেকশন দিয়ে করেছে। ভাইয়ের বিরুদ্ধে ভাইকে নির্বাচনে দাঁড় করানোর যে কালচার, ডামি ইলেকশনের মধ্য দিয়ে তাকে, বিরোধী দলকে ইলেকশনকে বাইরে রাখতে যেয়ে আওয়ামী লীগের একটা সেকশনকে আরেকটা সেকশনের মুখোমুখি যখন দাঁড় করে নির্বাচনটা হলো, তখন যেই সেকশন জিতেছে এবং কেমনে জিতেছে আপনিও জানেন, আমিও জানি। তা আরেক সেকশন সে তো আর বিএনপি করে না, জামাত করে না। সে ভাবলো আমি কেন বঞ্চিত? তো এইভাবে তুমি রাষ্ট্র না, চালাবা। এটা তো ধরেন আমি বলছি, শেষ করি। তার যে পিলারগুলো, সেই পিলারগুলো ধ্বংস হলো। বিচার ব্যবস্থা একটা যদি পিলার ধ্বংস, পুলিশ, আর্মি, এগুলো তো এদের ভেতর থেকে তেমন নৈতিকতা ছিল না কোনো। সব কারাপ্টেড অর্গানাইজেশন হিসেবে ছিল এবং মোরালটা ছিল না। তো যখন এগুলো একটাতে ধাক্কা লাগলো, তখন একদম হুড়মুড় করে পড়ে গেল। আমি তো বললাম ৪ তারিখেও আমরা জানি না ৫ তারিখে শেখ হাসিনার পতন হবে। এবং আওয়ামী লীগের অনেক লোক জানতেও না। জানলে তো সবাই আগেই পালিয়ে যেত। আর কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা রেজিম পরিবর্তনের যে আন্দোলনের রূপ নেবে, এটাও আমরা জানতাম না। এটা আমাদের পরিকল্পনা তো ছিল না, কিন্তু আমরা তো অপেক্ষা করছিলাম ওই শেষ বারুদটার জন্য, যে এইটা কোনো না কোনো একদিন জ্বলবে। গণঅভ্যুত্থান যে এই দেশে হবে, সেটা তো আমরা ২০২০ থেকে বলতে শুরু করেছি। ২০২৪-এর ইলেকশনের পর আমরা স্পষ্ট করে বলছি যে গণঅভ্যুত্থান হবেই এই দেশে। এখন সেটা ছিল আমাদের আত্মবিশ্বাসের জায়গা। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমরা নির্বাচনের ৬ মাসের মধ্যেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হবে, এটা তো আমরা কেউ জানতাম না, প্রস্তুতও ছিলাম না। কিভাবে, সেটাই কিভাবে? বলছি। আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু আমরা জানি যে এই যে সম্মিলিত ক্ষোভের, পুঞ্জীভূত ক্ষোভের যে একটা বহিঃপ্রকাশ, সেটা একটা বার্স্ট হবেই। সেই বার্স্টটা হইছে জুলাইতে। কোটা আন্দোলন থেকে সেটা সূত্রপাত হয়েছে। এবং ওই যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গিয়েছে, দুহাত উজাড় করে আরও সবাই মারা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এবং যখন পিতা মাতা অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে, আমরা বুঝে গেছি দ্যাটস দ্য টাইম, এবং এই সময়টাকেই আমাদের সর্বোচ্চ ইউটিলাইজ করতে হবে। এবং সেটা করার জন্য যা যা করার দরকার আমরা করেছি আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে করেছে। আর ওই সময় ফেল করার জন্য যা যা করার দরকার শেখ হাসিনা করেছে। সে তার নিজের কবর রচনা করার যত পদক্ষেপ নেওয়ার দরকার, ভুল পদক্ষেপ। বাইনারি ভুল মানে কি ১ ২ হয়, কিন্তু বাইনারি পদ্ধতিতে ১ ১ ১১ হয়। তো সেই ওই মানে আমরা দেখতেছি যে যেমন আবু সাইদ মারা যাওয়ার পর তার প্রথম কাজটা ছিল সেখানে চলে যাওয়া, রংপুরে, যে আই ডিডন্ট ওয়ান্ট দ্য ব্লাড ফ্রম মাই স্টুডেন্ট, দিস ইজ নো, এটা হইতে পারে না। সে গেল রেল লাইনে, যে ওই কুমিরের কান্নার ভান করলো। আমরা তো নিতে পারি না এই জিনিসটা, তাই না? তো এই ধরনের বাইনারি ভুল, এটাকে কি বলে? অনেকে বলে যে মানে অন্য ফোর্সও এর সঙ্গে যুক্ত ছিল, বাইরের কোনো শক্তি। আমার মানে আমার বাইরের শক্তি মানে অনেকেই বলেন যে আমেরিকার একটা প্রভাব ছিল। বাইরের শক্তি মানে কি, ভারত তো আর প্রভাব ছিল না এখানে। পাকিস্তানের একটা প্রভাব থেকে থাকতে পারে। তো এখন পাকিস্তানের প্রভাব তো নিয়েই আমরা চলতেছি এখন। আমাদের সংসদে পাকিস্তানের একটা এক্সটেনশন রাজনৈতিক দল, প্রধান বিরোধী দল, তাই না? এটা ছিল না কবে? অবশ্যই ছিল। তো এখন আমেরিকার যে প্রভাবের কথা যেটা বলা হয়, সেটা আমেরিকা ওই যে একটা ভিসা নীতি ঘোষণা ছাড়া আর কি করেছে?
আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ওই একটা ঘোষণাই তারা দিছে। আমার স্পষ্ট মনে আছে নির্বাচনের পরে যখন আমি দেখলাম আসাদুজ্জামান খান কামাল আমেরিকায় পৌঁছালো, শামীম ওসমান আমেরিকায় পৌঁছালো, আমি নিজে ভিডিওতে কথা বললাম যে ইজ দিস আমেরিকার ভিসা পলিসি যে ইলেকশনকে ডিসমেন্টেল করার জন্য যারা যারা ভূমিকা রাখবে তাদেরকে ভিসা নিতে অ্যাপ্লাই করবে। তো আজকে শামীম ওসমান, আসাদুজ্জামান কামাল খান কেমনে আমেরিকায় আসে? আমাকে আওয়ামী লীগের লোকজন লিখলেন, আপনাকে শাহেদ ভাই খুব হতাশ মনে হচ্ছে, আপনি আর পারলেন না, এত বছরের সংগ্রাম হইল না, না হইল না। কিন্তু ওই একটাই কাজ তো আওয়ামী লীগ 2024 নির্বাচনের আগে 2023 সালের জুলাই মাসে যে ডোনাল্ড লু যে বলল আমরা ভিসা নীতি ঘোষণা করব, আহ, ওই একটা কাজই আমাদের ফেভারে কাজ করেছে। এর বাইরে আর কোনো কাজের কথা আমার জানা নাই যে আওয়ামী লীগের কোনো ফেভার। এর আগেও আমেরিকার পক্ষ থেকে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তারপরে স্যাংশন, এরকম আরো কিছু স্টেপ। এগুলো তো আছে, এগুলো যে আমি বললাম ওই যে শেখ হাসিনার যে পিলারগুলো ভেঙে পড়তে শুরু করলো, তার প্রথম পিলার ছিল র্যাবকে ইয়ে করা। সেকেন্ড পিলারটা আঘাত হানছে আমাদের ওই যে সেনাবাহিনী, তৎকালীন সেনাবাহিনীর অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে ডকুমেন্টারি প্রকাশনা, জেনারেল আজিজ। জেনারেল আজিজ। তো ওইভাবে যখন একটা দুটা পিলারে আমরা আঘাত করতে শুরু করলাম, বড় স্ট্রাকচার কি হয় আপনি একবারে ভাঙে ফেলতে পারেন না, আপনাকে এটার পিলারগুলোকে টুকটুক করে দুর্বল করে ফেলতে হয়। যখন আপনি পিলারগুলোকে আঘাত করা শুরু করবেন, একটা দুইটা পিলার যখন আপনি দুর্বল হয়ে যায়, তখন এটার ভারে এটা ধসে পড়ে। তো তার ওই পিলারগুলোকে, যেমন র্যাব সবচেয়ে বড় পিলার ছিল যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর করার জন্য, সেটা একটা পিলার। সেটাকে আমরা আমেরিকা হেল্প করেছে, ইয়েস আমেরিকা হেল্প করেছে সেই জায়গায়। আম, কিন্তু শেখ হাসিনাকে হেল্প করার জন্য তো আমেরিকার এমন না যে খুব স্পষ্ট ঘোষণা দিছে যে না আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছি হ্যান ত্যান। বরঞ্চ এই সরকার নির্বাচিত হওয়ার পরে আমেরিকার নতজানু পরাজয়টাও আমরা দেখেছি যে না আমরা এই সরকারের সাথে কাজ করব। আমরা বিবৃতি দিয়েছে না যে না ইলেকশন নিয়ে আমরা সন্তুষ্ট না, কিন্তু উইল ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট বিকজ দে হ্যাভ বিলিয়নস অফ ডলার বিজনেস এখানে। তা এখন কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তখন কি চায়না গভর্নমেন্ট ভূমিকা রাখে নাই? ইন্ডিয়া ভূমিকা রাখে নাই? অবশ্যই রেখেছে। তো সেই জায়গায় মানে শুধু আমেরিকা যে ভূমিকা রেখেছে এইটার আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমাদের এই মানে আত্মবিশ্বাস। বাইরের কিছু কিছু দেশের মধ্যে বিভিন্ন ধরনের হ্যাঁ, মুভ ছিল। হ্যাঁ, Anyway, বিভিন্ন ধরনের মুভ ছিল। আমি তো বললাম যে পাকিস্তানের একটা মুভ থেকে থাকতেও পারে। ওইটা তো যদিও তখন অপ্রকাশ্য থেকে থাকে, এখন তো প্রকাশ্য। কারণ তাদের একটা রাজনৈতিক দল এখানে প্রধান বিরোধী দল, তাই না? তো এইটা অস্বীকার করবেন আপনি কিভাবে? আমরা একটু আসি। তো আন্দোলনের তো বিজয় হলো 5 তারিখে। তারপরের যে সরকার গঠনের প্রক্রিয়া, হ্যাঁ, সরকার গঠন, হ্যাঁ, এই সময় হ্যাঁ। আপনাদের রোল ছিল বা আপনারা কি দেখলেন? কোনো ঘটনার কথা মনে পড়ে কিনা ওই সময়কার? না। মানে এই সময় এই প্রক্রিয়া হয়তো আরো অনেকেই জড়িত থাকতে পারে। যেমন কেউ চেষ্টা করেছে তার নিজের লোকটাকে সর্বোচ্চ দায়িত্বপূর্ণ জায়গায় বসাতে। আ অনেকেই অনেকের নিজের লোক এখন ও মানে এই গভর্নমেন্টেরও লোক হয়ে গিয়েছে। বর্তমান সরকারের লোক হয়ে গিয়েছে। আম তো ওই সময় সরকার প্রধান কে হবে না হবে কিংবা কে কোন দায়িত্বে যাবে সেটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে মানে আমার ব্যক্তিগতভাবে কোনো রোল ছিল না। আমি মনে করছি এটা এখন সিনিয়রদের কাজ। কারণ আপনাকে প্রত্যেকটা খেলার কিংবা প্রত্যেকটা বিজনেসের একেকটা পর্যায়ে একেকজনের একটা রোল থাকে। আম অ্যা যে মাঠে দেখবেন যে স্ট্রাইকার সে গোলকিপারের কাজ করে না। যে মিডফিল্ডার সে করে না। তো আমি মনে করি আমার কাজ ছিল, যে কারণে আমি এখনো চুপ। এখন আর খুব বেশি কথা-টথা বলি না। যে আমাদের কাজ ছিল যে বাংলাদেশের রেজিম চেঞ্জের একটা প্রেক্ষাপট তৈরি করা, মানুষকে উদ্বেলিত করা, মানুষকে সচেতন করা। তো ওই কাজগুলো করে ফেলেছি। এখন আর প্রতিদিন যুদ্ধ করার দরকার নাই। মানে যে যুদ্ধে আপনি জয়ী হয়েছেন, সেই যুদ্ধ আপনি আবার পরের দিন কেন করবেন? আপনার জয়টাকে টিকিয়ে রাখা, স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য যতটুকু ভূমিকা পালন করার দরকার, মাথা ঠান্ডা রেখে ততটুকু করলেই যথেষ্ট। এবং আমি মনে করি বর্তমান সরকার সেটাই করছে। আমিও এটা মনে করি যে না আমার প্রতিদিন এখন যুদ্ধ করার দরকার নাই। সরকার কে হবে এই জায়গায় অনেকেই চেষ্টা করেছে আম যেইটা পরবর্তীতে ব্যাকফায়ার করেছে। যেমন জামায়াত চেষ্টা করেছে তাদের সব জায়গায় তাদের লোক বসাতে হবে এবং তারা বসিয়েছেও। তাতে কি হয়েছে? ২ বছরের সরকারকে জামায়াতের সরকার হিসেবে বিএনপি এস্টাবলিশড করার সুযোগ পেয়েছে। যেই কারণে তো মানুষ ওই কম্পারিজনটা করেছে যে এতদিন তো জামাতের সরকার দেখলাম, আচ্ছা ঠিক আছে বিএনপিকে দেখি, জামাতের সরকার তো মাব্বাজের সরকার। তো ওইরকম ওই সময় তাৎক্ষণিকভাবে যারাই এই সরকারের পদ পদবি পজিশন নিতে চেয়েছে,
নিজেদের লোক বসাতে চেয়েছে। হ্যাঁ, তারা ২ বছর এনজয় করেছে কিন্তু এটা আদতে ভালো হয় নাই তাদের জন্য আরকি। সো আমিও আর ওইদিকে যাই নাই। ঠিক এমনিভাবে এখনো সরকার পরিচালনায় কারা পাওয়ারফুল হবে, কার লোক, আমি মনে করি এটা আমার কাজ না। মানে এইটার আমার এইটার জন্য নেক্সট ফেজে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কাজ করছে। আমার কাজ ছিল ৫ আগস্টের আগ পর্যন্ত অতটুকু আমি করে ফেলেছি। ব্যাস। থ্যাংক ইউ। আমরা এই ৫ তারিখের আগে বা ৫ তারিখের ইমিডিয়েট পরপর যেটা বললেন সরকার গঠন, এই পর্যন্তই আলোচনা ভয়েস অফ জুলাইয়ের আলোচনার পরিধি আমরা এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অজানা তথ্য জানতে পারলাম। আ আপনাকেও ধন্যবাদ আমাকে যোগ করার জন্য এই অনুষ্ঠানে। দর্শক, শেষ করছি আজকের ভয়েস অফ জুলাইয়ের আজকের পর্ব। শাহেদ আলম, যিনি একসময় সাংবাদিকতা করতেন দেশে, তার পরবর্তীকালে তিনি সাংবাদিকতা করতে গিয়েই কিছুটা বলবো যে তাকে বাইরে চলে যেতে হয়েছিল, এবং সেখান থেকে তারা কিভাবে জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন, কিভাবে কাজ করেছেন সেই সম্পর্কে কিছু শুনলাম, এবং সেই শুনতে গিয়ে কিছু কিছু ইন্টারেস্টিং গল্প শুনলাম। এভাবেই আসলে জুলাই তৈরি হয়েছিল, জুলাই এগিয়ে গেছে, এবং ইতিহাসটা এভাবেই রচিত হয়েছিল। আমাদের শেষ করছি আজকের পর্ব। ভয়েস অফ জুলাইয়ের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।